Assalamu alaikum everyone. Sir, assalamu alaikum. Sir, assalamu alaikum. হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? মিউট Yes, করো। sir. স্লাইড দেখা যাচ্ছে? যাই হোক, যাক আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের লেকচারে চলে যাই। তো আজকে 24তম ক্লাস চ্যাপ্টার 6 এর উপরে আমরা কাজ করছি। কেনশিয়ান এন্ড দি গ্রেট ডিপ্রেশন অফ 30s। কেনশিয়ান সময় এবং মহামন্দার 30 দশকের যে মহামন্দাটা রয়েছে সেটা নিয়ে আমরা কাজ করব। তো কি কি বই আমরা ইউজ করব প্রতি ক্লাসে আমি বলে দিই যে কি কি বই আমরা ইউজ করব। ব্লগ এম 1991 ইকোনমিক থিওরি ইন রেট্রোস্পেক্ট 5th এডিশন ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস, এটা আমরা ইউজ করব। নেগেসিটি হিস্ট্রি অফ ইকোনমিক থিওরি নর্থ হল্যান্ড। এছাড়া একল্যান্ড আর আর হেবার্ট আর হিস্ট্রি অফ ইকোনমিক থিওরি অ্যান্ড মেথড ম্যাকগ্রো হিল। এবং সবচেয়ে ভালো যে বই স্ক্যামটার যে 1954 হিস্ট্রি অফ ইকোনমিক অ্যানালাইসিস অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। এছাড়াও স্নোডেন ব্রেইন 1994 এ মডার্ন গাইড টু ম্যাক্রো ইকোনমিক অ্যান্ড ইন্ট্রোডাকশন টু কমপ্লিটিং স্কুল অফ থট। এই বইগুলো আমরা দেখব ভালো করে। এর ভিতরে যেহেতু আমরা বাংলা মিডিয়ামে পড়ছি, আমরা মনোরঞ্জন স্যারের বইটা একটু দেখতে পারি। ঠিক আছে, মনোরঞ্জন স্যারের বইটা দেখতে পারি। সো এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। যাই হোক, আজকের লেকচার শেষে আমরা কি কি জানতে পারবো? কনসেপ্ট অফ কেনশিয়ান রেভলিউশন। নাম্বার 2, background of Keynesian revolution in the history of economic thought. Mainly কেনশিয়ান রেভলিউশনের যে হিস্ট্রি অফ ইকোনমিক থট রয়েছে, চিন্তাধারা রয়েছে, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়াও কেনশিয়ান আয় এবং নিয়োগ তত্ত্ব, কেনশিয়ান থিওরি অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট। তো কেনশিয়ান আয় এবং নিয়োগ তত্ত্ব সম্পর্কে চিত্র সহকারে আমরা জানতে পারবো, যদিও এটা আপনাদের পার্ট 2 এবং পার্ট 3 তে পড়ানো হয়েছে, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, আপনারা ম্যাক্রোতে পড়েছেন। নাম্বার 4, ফিচার্স অফ কেনশিয়ান ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট। কেনশিয়ান আয় এবং নিয়োগ তত্ত্বের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা বিশদভাবে জানতে পারবো। এই যে আপনারা ডান সাইডে যে ছবিটা দেখতেন, এটা হচ্ছে জে এম কেইন্স 19 দশকের মহামন্দার কিভাবে হলো, কেন হলো এবং কিভাবে উত্তরণ করা যায় সেই সম্পর্কে বিশদভাবে উনি বর্ণনা করেছেন তার ফেমাস বইতে। তো আজকের টপিক কেনশিয়ান ইকোনমিক ফার্দার এক্সপেনশন
পার্ট 1 নিয়েছি, এবার আমরা কেনশিয়ান ইকোনমিক্স এর পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। সো ব্যাকগ্রাউন্ড অফ দি রিভলিউশন ইন দি হিস্ট্রি অফ ইকোনমিক থট। ইকোনমিক থটের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ড নিয়ে মোটামুটি আমরা কাজ করব। একটু খেয়াল করি, ব্যাকগ্রাউন্ড অফ কেনশিয়ান রিভলিউশন ইন দি হিস্ট্রি অফ ইকোনমিক থট। ঠিক আছে, কেনশিয়ান যে রিভলিউশন হয়েছে, কেনশিয়ান রিভলিউশনের ব্যাকগ্রাউন্ডটা কি, পিছনের পটভূমিটা কি, বা বলা যায় যে অর্থনৈতিক চিন্তাধারার ক্ষেত্রে কেনশিয়ান বিপ্লবের পটভূমি অথবা কি কি অবস্থার প্রেক্ষিতে কেনশীয় বিপ্লব সংগঠিত হয়। এখন চলে আসি আমাদের লেকচারে। কেইন্সের পূর্বে বহুদিন ধরে অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপের তেমন কোনো বাধ্যবাধকতা অর্থনৈতিক চিন্তাধারায় পরিলক্ষিত হয় নাই। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা, এমনকি নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের অধিকাংশই অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা লেজিসফেয়ারি এবং অবাধ বাজার ব্যবস্থা অর্থনীতির পক্ষে মতামত প্রকাশ করেন। তো এখানে কি বলেছে প্রথম প্যারা একটু খেয়াল করে, যে কেইন্সের পূর্বে বহুদিন ধরে অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রাষ্ট্রীয় হস্তক্ষেপে থাকতে হবে এমন কোনো বাধ্যকতা বা অর্থনৈতিক চিন্তাধারা এখানে পরিলক্ষিত হয় নাই। কিন্তু ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা, এমনকি নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের অধিকাংশই অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং অবাধ বাজার অর্থনীতির পক্ষে। তারা কি করেন? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ খুবই ইম্পর্টেন্ট, এবং অবাধ বাজার অর্থনীতির পক্ষে তারা কি করছেন? তারা তাদের মতামত প্রকাশ করছেন। অ্যাডাম স্মিথ প্রথমে অর্থনীতি শাস্ত্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পরবর্তীতে ডেভিড রিকার্ডো এসে একে বিজ্ঞানের পর্যায়ে উন্নীত করেন। তার শ্রমের মূল্য তত্ত্ব, খাজনা তত্ত্ব, সম্পদ বন্টন তত্ত্ব অনেক বিতর্ক সৃষ্টি করলেও প্রায় 1 শতাব্দী ধরে অর্থনৈতিক চিন্তাধারার ক্ষেত্রে মোটামুটি আধিপত্য বজায় রাখে। ঠিক আছে, অ্যাডাম স্মিথের যে চিন্তাধারা। এরপরে জেবিসে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ম্যালথাস, মিল এবং রিকার্ডো ভাবধারাকে কেন্দ্র করে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ আরো জোরদার হয়ে ওঠে বা তুলে ধরেন। পরবর্তীতে ক্লাসিক্যাল চিন্তাধারার উৎস থেকে পরবর্তীতে আরো বিভিন্ন মতবাদ, যেমন জাতীয়তাবাদ, মনস্তাত্ত্বিক ও গাণিতিক ভাবধারা ইত্যাদির কি হয়? উন্নয়ন ঘটে। আবার বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে আলফ্রেড মার্শালের নেতৃত্বে ইংল্যান্ড নয়া ক্লাসিক্যাল চিন্তাধারার বিকাশ লাভ করে। পিগু, এজওয়ার্থ, টসিগ, ফিশার প্রমুখ অর্থনীতিবিদ নয়া ক্লাসিক্যাল চিন্তাধারা কি করেন? সংশোধন ও পরিবর্ধন করেন। ঠিক আছে, কে নয়া ক্লাসিক্যাল যে চিন্তাধারা ছিল সেটা পিগু, এজওয়ার্ড, টগিস এবং ফিশার, এই যে আমাদের যারা নয়া ক্লাসিক্যাল চিন্তাধারা, এরা সংশোধন এবং পরিবর্ধন বা পরিমার্জন করেন। পাশাপাশি অস্ট্রিয়াতে বোয়ার্কের নেতৃত্বে প্রান্তিক মতবাদ গড়ে ওঠে। মার্শালের হাতে এই মতবাদ আরো পরিপুষ্টতা লাভ করে। এসব মতবাদের কোনটিতে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপ সমর্থন করা হয়, বরং অবাধ বাজার ব্যবস্থার উপরে এখানে গুরুত্ব আরোপ করা হয়েছে। ঠিক আছে, এরপরে আসি পরবর্তীতে কার্ল মার্কস অবাধ বাজার অর্থনীতি তথা পুঁজিবাদী অর্থনীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। কে করছে? সেটা হচ্ছে কার্ল মার্কস। তিনি ক্লাসিক্যালদের কিছু উপাদান গ্রহণ করেছেন এবং গ্রহণ করে পুঁজিবাদী অর্থনীতির বিভিন্ন দুর্বলতা তিনি চিহ্নিত করেন এবং তার ভিত্তিতে তিনি যুক্তি দেন যে এরূপ অর্থনীতিতে অতি উৎপাদন সংকট দেখা দিতে বাধ্য।
তো কোন অর্থনীতিতে, পুঁজিবাদী অর্থনীতিতে অতিরিক্ত উৎপাদন সংকট দিতে বাধ্য, সংকট দেখা দিতে বাধ্য, মানে অতিরিক্ত উৎপাদন হবে। আবার শ্রমিকদের মজুরি কম বলে নিম্ন ভোগজনিত সংকট দেখা দিতে পারে, মানে শ্রমিকরা কম পরিমাণ খাবার ভোগ করবে। এই প্রেক্ষিতে তিনি মত প্রকাশ করেন যে পুঁজিবাদী ব্যবস্থা ভেঙে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম একটি চিরন্তন সত্য, মানে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েমের পক্ষে তারা মত প্রকাশ করেন বা তিনি মত প্রকাশ করেন। তো প্রথম বিশ্বযুদ্ধের পর 30 দশকে বিভিন্ন অর্থনৈতিক মন্দা দেখা দেয়। সে সময় মন্দা দূরীকরণে ক্লাসিক্যাল অবাধ বাজার অর্থনীতি কি হয়? ব্যর্থ হয়। কখন? 1930 সালে যখন মহামন্দা শুরু হলো। প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন মহামন্দা বা মন্দা দেখা যায়, তখন এই মন্দা দূরীকরণে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের যে নীতি ছিল অবাধ বাজার অর্থনীতি, সেই নীতিটা কি হয়? টোটালি ব্যর্থ হয় এই মহামন্দা দূরীকরণে। ঠিক আছে? সো ক্লাসিক্যালদের কথিত মুদ্রানীতি মন্দা প্রতিরোধ সক্ষম বলে প্রমাণিত হয়নি। সো ক্লাসিক্যালদের কথিত মুদ্রানীতি মন্দা প্রতিরোধ সক্ষম বলে প্রমাণিত হয়নি। সো উপরোক্ত প্রেক্ষাপটে 1936 সালে দি জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, যে জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি নামে একটি বই প্রকাশ করেন, যা জে.এম. কেইন্সের। এতে তিনি ক্লাসিক্যালদের অবাধ বাজার অর্থনীতি এবং তার পূর্বসূরীদের চিন্তাধারার ত্রুটিটা তুলে ধরেন। তিনি পুঁজিবাদী অর্থনীতির স্বয়ংক্রিয় কার্যকারিতা অচল বলে তিনি কি করেন? তিনি ব্যাখ্যা প্রদান করেন। অচল বলে তার লেখায় তুলে ধরেন এবং যুক্তি দেন নিয়োগ এবং জাতীয় আয় বাড়ানোর স্বার্থে পুঁজিবাদী বাজার ব্যবস্থার পুঁজিবাদী বাজার অর্থনীতির দোষ ত্রুটি দূরকরণে রাষ্ট্রীয় হস্তক্ষেপের প্রয়োজন। ঠিক আছে, এভাবে তিনি নতুন একটি চিন্তাধারা অর্থনৈতিক শাস্ত্রে প্রবর্তন করেন। তো প্রথম বিশ্বযুদ্ধের আগে যে প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটে ক্লাসিক্যালদের অবাধ বাজার অর্থনীতি কি হয়? ওই বিশ্বযুদ্ধের পরে যে মহামন্দা তৈরি হয়, সেই মহামন্দায় সেই ক্লাসিক্যালদের তত্ত্ব অনুযায়ী বা ক্লাসিক্যালদের অবাধ বাজার অর্থনীতিটা কি হয়? ব্যর্থ হয়। ঠিক আছে, এই ব্যর্থ হয়। পরবর্তীতে জে.এম. কেইন্স 1936 সালে দি জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট এবং মানি একটা বই প্রকাশ করেন। সেখানে তিনি কেন ব্যর্থ হয়েছে বা এক্ষেত্রে পুঁজিবাদী অর্থনীতির স্বয়ংক্রিয় যে কার্যকারিতা অচল, এটা তিনি তার লেখায় তুলে দেন এবং তিনি জাতীয় স্বার্থে পুঁজিবাদী অর্থনীতির দোষ ত্রুটি যেগুলো আছে, শর্টকামিং যেগুলো আছে, সেগুলো দূরকরণের জন্য রাষ্ট্রীয় যে হস্তক্ষেপ যে প্রয়োজন, এটা তার ওই চিন্তাধারা বা বইতে তিনি তুলে ধরেছেন। ঠিক আছে, এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে কেনশিয়ান থিওরি অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট। কেনশীয় তত্ত্বে কেনশীয় আয় ও নিয়োগ তত্ত্ব। আচ্ছা, একটু ভালো করে বুঝি ব্যাপারগুলো। কেনশীয় মডেলে 3টি বাজার বিবেচনা করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে উৎপাদন ও শ্রম বাজার, 2 নাম্বার হলো দ্রব্য বাজার, 3 নাম্বার হচ্ছে অর্থ বাজার। সো কেনশিয়ান যে মডেলে, সেই মডেলে কয়টা বাজার বিবেচনা করা হয়েছে? একটু আপনারা সবাই খেয়াল করেন। মডেলে 3টা বাজার বিবেচনা করা হয়েছে। একটা হচ্ছে উৎপাদন ও শ্রম বাজার, একটা হচ্ছে দ্রব্য বাজার, আর একটা হচ্ছে অর্থ বাজার। এই 3টার সমন্বয় আমাদের কেনশিয়ান মডেল। এখন কেনশিয়ান মডেলে যেটা মূল প্রস্তাবনা, সেটা হচ্ছে
উৎপাদন ও শ্রম বাজার সম্পর্কে কি ব্যাখ্যা প্রদান করা হচ্ছে সেটা আমরা একটু বিশদভাবে দেখব। যদি এগুলো হচ্ছে আপনাদের পড়ে ফেলেছেন, সম্ভবত আপনাদের থার্ড ইয়ার ম্যাক্রো ইকোনমিক্সে পড়ে ফেলেছেন। যাই হোক, তারপরে একটু আমাদের রিভিউ হোক, আমরা দেখি বিষয়টা কি। যে কেইন্সের মতে শ্রমের চাহিদা প্রকৃত মজুরির উপরে নির্ভরশীল। এখন এখানে বোঝার দরকার আছে হোয়াট ইজ রিয়েল ইনকাম বা প্রকৃত মজুরিটা কি। একটা হচ্ছে নমিনাল ওয়েজ। নমিনাল ওয়েজটা কি? নমিনাল ওয়েজ হচ্ছে আপনি যে মজুরিটা পান, ধরেন একটা কোম্পানিতে জব করেন, মাস শেষে ৩০,০০০ টাকা পান, এটা হচ্ছে আপনার নমিনাল ওয়েজ। আর প্রকৃত মজুরিটা কি? এই যে নমিনাল ওয়েজটাকে আপনি প্রাইস লেভেল দ্বারা ভাগ করবেন, ভাগ করে অন্যান্য যে সুযোগ সুবিধা আছে, আপনার গ্র্যাচুইটি আছে বা প্রভিডেন্ট ফান্ড আছে, আপনার ট্রান্সপোর্ট কোম্পানি থেকে দেয়, এগুলো হলো সমস্ত কিছু, বা ওভারটাইমের বিষয়গুলো আছে। যখন এগুলো সমস্ত কিছু যোগ হবে তখন সেটা হয়ে যাবে আপনার কি? প্রকৃত মজুরি। সো কেইন্সের মতে শ্রমের চাহিদা মূলত নির্ভর করে প্রকৃত মজুরির উপর। শ্রমের যোগান আর্থিক মজুরির উপর নির্ভরশীল। তো কেইন্স বলছে যে শ্রমের চাহিদা নির্ভর করবে প্রকৃত মজুরির উপর, কিন্তু শ্রমের যোগান নির্ভর করবে আর্থিক মজুরির উপর। তার মতে আর্থিক মজুরি নিজ থেকে অনমনীয়, ইনফ্লেক্সিবল। নমনীয় হচ্ছে ফ্লেক্সিবল। কেন কি? আমি বিষয়টা ব্যাখ্যা করবো, একটু খেয়াল করি। যে উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য। উৎপাদনকারীরা সর্বোচ্চ মুনাফা অর্জন করতে চায়। এনডি, এনডি, এনডি মানে কি? শ্রমের চাহিদা, ডিমান্ড অফ লেবার, এনডি। এনএস মানে কি? শ্রমের যোগান, সাপ্লাই অফ লেবার। হ্যাঁ, এখন এনডি শ্রমের চাহিদা নির্ভর করে ফাংশন অফ ডাব্লিউ বাই পি। এখানে শুধু প্রাইস লেভেল দিয়েছে, ডাব্লিউটা হচ্ছে নমিনাল ওয়েজ বা আর্থিক মজুরি, ঠিক আছে? তো শ্রমের চাহিদা নির্ভর করবে, যেহেতু আর্থিক মজুরিকে প্রাইস লেভেল দ্বারা ভাগ করেছি, সেটা হচ্ছে প্রকৃত মজুরি। সেটা হলো আমরা ১ নম্বর একটা সমীকরণ দিলাম, ঠিক আছে? ঠিক একইভাবে এনএ শ্রমের যোগান, শ্রমের যোগান নির্ভর করবে জি অফ ডাব্লিউ। জি অফ ডাব্লিউ মানে কি? জি হলো একটা ফাংশন বোঝাচ্ছে, ডাব্লিউ মানে হচ্ছে নমিনাল ওয়েজ, আর্থিক মজুরি। সো শ্রমের চাহিদা নির্ভর করে প্রকৃত মজুরির উপর, আর শ্রমের যোগান নির্ভর করে আর্থিক মজুরির উপর। সো এখানে ডাব্লিউ, ডাব্লিউ সমান সমান ডাব্লিউ নট প্লাস ডাব্লিউ এন। ডাব্লিউ মানেটা কি? ডাব্লিউ এন মানেটা কি? এটা একটু খেয়াল করি। ডাব্লিউ মানে শ্রমের মজুরি বা নমিনাল মজুরি, যেটাই বলি না কেন। ডাব্লিউ নট হচ্ছে ন্যূনতম আর্থিক মজুরি। আর ডাব্লিউ এন বলতে বোঝাচ্ছে নিয়োগের পরিমাণ, আর ছোট হাতের ওয়াই দিয়ে প্রকৃত আয় বোঝাচ্ছে। এখন একটু খেয়াল করি, এফ প্রাইম ডাব্লিউ বাই পি লেস দেন 0 আর ডাব্লিউ প্রাইম এন ইজ গ্রেটার দেন 0। এটা দিয়ে কি বোঝাচ্ছে? আসলে ব্যাপারটা কি একটু খেয়াল করি। খেয়াল করলে বিষয়টা বুঝে যাব। এফ প্রাইম ডাব্লিউ বাই পি, হ্যাঁ, শ্রমের চাহিদা প্রকৃত মজুরির উপর নির্ভরশীল। তো ফার্স্ট ডেরিভেটিভ এটাকে বলা হয় লেস দেন 0। তার মানে কি? যখনই শ্রমের চাহিদা প্রাইস লেভেলের সাপেক্ষে বাড়বে, বাড়ার সাথে সাথে প্রকৃত মজুরিও কিন্তু কমে আসবে। সো এটার সাথে কিভাবে সম্পর্কিত? বিপরীত ভাবে সম্পর্কিত। সেটাই বলতেছে এফ প্রাইম ডাব্লিউ বাই পি লেস দেন 0। প্রকৃত মজুরি যদি বেড়ে যায় শ্রমের চাহিদা কমে আসবে, অথবা শ্রমের চাহিদা কমলে প্রকৃত মজুরি বাড়বে, বিপরীত ভাবে সম্পর্কিত। সো ফার্স্ট ডেরিভেটিভ লেস দেন 0। আর ডাব্লিউ এন নিয়োগের সাথে যে আর্থিক মজুরি, নিয়োগ এর সাথে আর্থিক মজুরি ফার্স্ট যে ডেরিভেটিভ আছে সেটা হচ্ছে পজিটিভলি রিলেটেড গ্রেটার দেন 0, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি y is equals y by n, মানেটা কি? y is equals y by n মানে y মানে হচ্ছে প্রকৃত আয়। প্রকৃত আয় কার উপর নির্ভরশীল? প্রকৃত আয় নিয়োগের উপরে নির্ভরশীল, ঠিক আছে? নিয়োগ বাড়লে
নিয়োগ বাড়লে প্রকৃত আয় বাড়ে, নিয়োগ কমলে প্রকৃত আয় কমে। সেজন্য ফার্স্ট ডেরিভেটিভ যেটা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এন গ্রেটার দেন 0, নিয়োগ বাড়ার সাথে সাথে প্রকৃত আয় বাড়বে, কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে লেস দেন 0। কেন সেকেন্ড ডেরিভেটিভ? আমার যতই আমার নিয়োগ বাড়ুক না কেন, একটা সময় পরে আমার অবসর থাকতে মনে চায়, সেক্ষেত্রে নিয়োগ যতই বাড়াবো আমার উৎপাদনের পরিমাণ বাড়বে না বা প্রকৃত আয় বাড়বে না, প্রকৃত আয় কমে আসবে। ঠিক আছে? তো W by P is equals Y bar N is equals 6। এই যে এই 6টা আমার মেইন সমীকরণ। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি যেটা দেখাতে চাচ্ছি যে দ্রব্যবাজার বলতে কি বোঝাচ্ছে? গুডস মার্কেট বোঝাচ্ছে। কেইন্সের মতে বিনিয়োগ সুদের বিপরীত অপেক্ষক। হ্যাঁ, বিনিয়োগ ইনভেস্টমেন্ট ইজ এ ফাংশন অফ আর, মানে সুদের হারের উপরে নির্ভর করে। সঞ্চয় আর্থিক আয়ের একটি অপেক্ষক, তবে তার মতে বাজার ভারসাম্য অর্জিত হবে যখন পরিকল্পিত সঞ্চয় এবং বিনিয়োগ সমান হবে। সো ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল সেভিং যখন হবে, তখন বাজারের ভারসাম্য অর্জিত হবে। So I is equals I function of R, যেটাকে বোঝাচ্ছে সাপ্লাই ইজ ইকুয়ালস এস অফ ওয়াই। তার মানে কি? ইনভেস্টমেন্ট নির্ভর করে সুদের হারের উপরে, আর সেভিংস নির্ভর করে ইনকামের উপরে। বারবার বলছি, আপনারা যদি না বুঝেন আমাকে সাথে সাথে নক দিয়ে। ইনভেস্টমেন্ট, আই মানে বড় হাতের আই মানে ইনভেস্টমেন্ট নির্ভর করে সুদের হারের উপরে। ইনভেস্টমেন্ট নির্ভর করে কার উপরে? ইনভেস্টমেন্ট নির্ভর করবে সুদের হারের উপরে। আর সঞ্চয় কার উপরে নির্ভর করবে? সঞ্চয় নির্ভর করবে ইনকামের উপরে বা জাতীয় আয়ের উপরে। তাহলে সুদের হার বাড়লে ইনভেস্টমেন্ট কমবে, সুদের হার কমলে ইনভেস্টমেন্ট বাড়বে। তার মানে কেমন সম্পর্ক? বিপরীত সম্পর্ক, যার জন্য ফার্স্ট ডেরিভেটিভ লেস দেন 0। ঠিক একইভাবে আয় বাড়লে সঞ্চয় বাড়বে, আয় কমলে সঞ্চয় কমবে। সেই ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভ কি? কেমন সম্পর্ক? সরাসরি সম্পর্ক। সেজন্য ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার দেন 0। আর দ্রব্যবাজারে যে ভারসাম্যটা রয়েছে, সেই ভারসাম্য অনুযায়ী আই অফ আর সঞ্চয় এবং বিনিয়োগ যেখানে সমান হবে, সেখানে দ্রব্যবাজারের ভারসাম্য গঠিত হবে। আপনাদের মনে আছে অবশ্যই আইএস এবং এলএম। আইএস কার্ভ কাকে বলা হয়? আইএস কার্ভ হচ্ছে এমন একটা রেখা, যে রেখার প্রতিটি বিন্দুতে কি হয়? সঞ্চয় ও বিনিয়োগের সমতার মাধ্যমে ভারসাম্য সুদের হার এবং ভারসাম্য জাতীয় আয় কি হয়? নির্ণয় হয়। এবং আইএস কার্ভের প্রতিটি বিন্দু দ্রব্যবাজারের ভারসাম্য কি করে? নির্দেশ করে। দ্রব্যবাজারের ভারসাম্য না, সঞ্চয় বিনিয়োগের সমতা নির্দেশ করে। ঠিক আছে? মনে আছে? আপনাদের পার্ট 3-তে পড়েছেন। তো এই গেল হলো আপনাদের কয়টা জিনিস। একটা হচ্ছে গেল একটা হলো আপনাদের গেল হচ্ছে শ্রম উৎপাদন ও শ্রম বাজার। ঠিক আছে? উৎপাদন ও শ্রম বাজার পড়ালাম। এরপরে পড়ালাম হচ্ছে নাম্বার 2 দ্রব্যবাজার। নাম্বার 2 দ্রব্যবাজার। নাম্বার 3 হচ্ছে অর্থবাজার। এখন অর্থবাজার কি বলছে দেখো, আমরা বিষয়টা দেখি। অর্থবাজারের বিষয়টা কি? অর্থবাজারের বিষয়টা করার আগে, ডিসকাস করার আগে, অর্থবাজারটা কিভাবে পরিচালিত হয়। আচ্ছা, অর্থবাজারের দুইটা জিনিস, একটা হচ্ছে অর্থের চাহিদা এবং অর্থের যোগান। ঠিক আছে? আমি একটু প্রাইমারি আলোচনা করে নিই। অর্থের চাহিদা নির্ভর করে তিনটা জিনিসের উপরে। কি কি? একটা হচ্ছে অর্থের লেনদেন চাহিদা, আরেকটা হচ্ছে অর্থের সতর্কতামূলক চাহিদা, আরেকটা হচ্ছে অর্থের ফটকা চাহিদা। তো অর্থের এখানে এমডি সমান সমান এমএস হয়, অর্থের চাহিদা এবং অর্থের যোগান সমান হওয়ার সাপেক্ষে ভারসাম্য সুদের হার এবং জাতীয় আয় নির্ধারিত হয়। তখন সেটা কি হয়? অর্থবাজারে ভারসাম্য সেটা
নির্দেশ করে। সো অর্থের চাহিদা হচ্ছে 3 প্রকার। অর্থের চাহিদা হচ্ছে অর্থের লেনদেন চাহিদা, অর্থের সতর্কতা চাহিদা এবং অর্থের ফটকা চাহিদা। অর্থের লেনদেন চাহিদা এবং সতর্কতা চাহিদা জাতীয় আয়ের উপর নির্ভরশীল। আয় বাড়লে লেনদেন চাহিদা বাড়ে, আয় কমলে লেনদেন চাহিদা কমে। অন্যদিকে অর্থের সতর্কতামূলক চাহিদাটা কি? আয়ের উপর নির্ভরশীল। আয় বাড়লে অর্থের সতর্কতামূলক চাহিদা বাড়ে, আয় কমলে অর্থের সতর্কতামূলক চাহিদা কমে। সেক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার দেন 0। কিন্তু ফটকা চাহিদা সুদের উপর নির্ভরশীল। সুদের হার বেড়ে গেল, অর্থের ফটকা চাহিদা কমে যাবে। সুদের হার কমে গেল, অর্থের ফটকা চাহিদা বেড়ে যাবে। কেন? কারণটা কি? একটু আমরা নিচে দেখবো, আমি এটা বলবো। অর্থবাজারে ভারসাম্য পরিলক্ষিত হয় যখন অর্থের চাহিদা এবং অর্থের যোগান সমান হয়। তবে অর্থের চাহিদার সাথে আর্থিক আয়ের সম্পর্ক প্রত্যক্ষ, কিন্তু সুদের হারের সাথে সম্পর্কটা বিপরীত। দেখেন এখানে এম নট দিয়ে সাপ্লাই বোঝাচ্ছে, আর এম দিয়ে মানি ডিমান্ড বোঝাচ্ছে। মানি ডিমান্ড কি? মানি ডিমান্ড হচ্ছে অর্থের L1 অর্থের লেনদেন চাহিদা এবং ফটকা চাহিদা একসাথে বোঝাচ্ছে, যেটা হচ্ছে আয়ের উপর নির্ভরশীল। আর অর্থের L2 দিয়ে অর্থের ফটকা চাহিদা বোঝাচ্ছে, যেটা সুদের হারের সাথে নির্ভরশীল। সো যেহেতু অর্থের লেনদেন এবং সতর্কতামূলক চাহিদা আয়ের সাথে নির্ভরশীল, সো আয়ের বাড়লে অর্থের লেনদেন চাহিদা বাড়বে বা সতর্কতামূলক চাহিদা বাড়বে, আর আয় কমলে অর্থের লেনদেন ও সতর্কতামূলক চাহিদা কমবে। পজিটিভলি রিলেটেড, সো ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার দেন 0। ঠিক একইভাবে অর্থের যে ফটকা চাহিদা রয়েছে L2, অর্থের ফটকা চাহিদা নির্ভর করে সুদের হারের উপর। সুদের হার বাড়লে অর্থের ফটকা চাহিদা কমবে, সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়বে। সুদের হার বাড়লে মানুষ আর রিস্ক নেবে না, হ্যাঁ, ব্যাংকে যে টাকাটা রেখে দিবে, হ্যাঁ, কিন্তু সুদের হার কমার সাথে সাথে মানুষ কি করবে? হাতে টাকা রাখবে, বিভিন্ন শেয়ার বাজার বা আদার্স যে কারবার আছে সেই কারবারে বিনিয়োগ করবে। তো আর যদি সুদের হার যখনই বেড়ে যাবে তখন মানুষ হাতে, যেহেতু একটা নিশ্চিত ইনকাম আসতেছে, সেটার সাথে রিস্ক জড়িত না, সেক্ষেত্রে ওই টাকাটা সে কি করবে? ব্যাংকে রেখে দিবে। তো তার মানেটা কি? তার মানে হচ্ছে সুদের হারের সাথে অর্থের চাহিদার সম্পর্ক বিপরীত, সেজন্য ফার্স্ট ডেরিভেটিভ লেস দেন 0। আর এম নট দিয়ে অর্থের প্রদত্ত পরিমাণ বোঝাচ্ছে, ওই একই বুঝাইছে। অর্থের চাহিদা স্তরে আমি চাহিদা সমীকরণটা লিখে দিলাম, আর অর্থের যোগান একটা নির্দিষ্ট সময় স্থির থাকে, সেটা হচ্ছে এম নট দিয়ে বোঝাতে পারি, অথবা এম বার দিয়েও আমরা সেটাকে কি করতে পারি? বোঝাতে পারি। ঠিক আছে, এখন আসেন একটা চিত্রের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি আসলে বিষয়টা কি। একটু খেয়াল করি, চিত্রের এ অংশে শ্রম বাজার দেখানো হয়েছে। ঠিক আছে, একটু খেয়াল করি, চিত্রের এ অংশের শ্রম বাজার দেখানো হয়েছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ধরি ডাব্লিউ নট প্রকৃত মজুরি স্তরে দ্রব্যমূল্য পি নট। ডাব্লিউ নট প্রকৃত মজুরি স্তরে দ্রব্যমূল্য পি নট। ঠিক আছে, এই যে ডাব্লিউ নট প্রকৃত ডাব্লিউ নট মজুরি স্তরে দ্রব্যমূল্য হচ্ছে পি নট। এই যে ডাব্লিউ নট, ডাব্লিউ বাই পি নট বোঝাচ্ছে এইটা স্তরে দ্রব্যমূল্য হচ্ছে পি নট। আচ্ছা ঠিক আছে, ফলে প্রকৃত মজুরি হবে ডাব্লিউ বাই পি নট। ঠিক আছে, ওকে হলো। এই স্তরে, এই পি নট স্তরে আমাদেরকে কি বলতেছে? এই পি নট স্তরে N1 পরিমাণ শ্রমিক কাজ করতে চায়। NS হচ্ছে শ্রমের যোগান, ND হচ্ছে শ্রমের চাহিদা। কিন্তু এই ডাব্লিউ নট মজুরি স্তরে, ডাব্লিউ বাই পি প্রকৃত মজুরি স্তরে আমার দ্রব্যমূল্য হচ্ছে পি নট। এই স্তরে কতটুকু শ্রমিক কাজ করতে চায়? N1 শ্রমিক কাজ করতে চায়। তো এই মজুরিতে শ্রমের যোগান N1 পর্যন্ত অসীমভাবে স্থিতিস্থাপক বাড়তেই থাকবে, কেননা
শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান যখন পর্যন্ত কাট করবে না তখন পর্যন্ত কি হবে না, তখন পর্যন্ত ভারসাম্য অর্জিত হবে না। ঠিক আছে, এখন এক্ষেত্রে ন্যূনতম আর্থিক মজুরি যদি নিয়োগকারীরা N1 এর চেয়ে বেশি শ্রমিক নিয়োগ করতে চায় তাহলে তাদেরকে W0 এর চেয়ে বেশি মজুরি দিতে হবে। তার মানে এই যে W/P হোল নট যা দিচ্ছে এই বিন্দুতে তার থেকে তার বেশি দিতে হবে, তাই না? অবশ্যই তাই। তো সেক্ষেত্রে শ্রমের যোগান রেখা এস বিন্দুর পরে প্রকৃত মজুরির সাথে স্থিতিস্থাপক হবে, ইলাস্টিক হবে, মানে প্রকৃত মজুরি বাড়ার সাথে সাথে শ্রমের যোগানও বাড়বে। প্রকৃত মজুরি যে হারে বাড়বে শ্রমের যোগান তার থেকে বেশি হারে বাড়বে, সেটাকে বলা হয় স্থিতিস্থাপক। এখন যেটা বলেছে পূর্ণ নিয়োগে উপরোক্ত মজুরি স্তরে অর্জিত হবে যখন শ্রমের চাহিদা হবে N1, তার মানে N1 স্তরে ND NS যখনই কাট করবে ভারসাম্য মজুরি যেটা হবে তখন সেটাকে আমরা পূর্ণ নিয়োগ স্তর বলবো। কিন্তু কেইন্স মনে করেন যে ND ও NS রেখার সমতা সব সময় পূর্ণ নিয়োগ প্রকাশ করে না। মানে কেইন্সের পার্সোনাল যেটা ভিউ হচ্ছে যে NG এবং NS এই দুটো কখনোই কি করে না, পূর্ণ নিয়োগ প্রকাশ করে না। তিনি বলেছেন, একটু খেয়াল করে, এটা পরের স্লাইডে আছে, আপনারা চিত্রের সাথে মিলানোর জন্য আমি বলছি। এই যে পরের স্লাইডে লেখাটা আছে এটা আমি পড়ছি, এই স্লাইডে চিত্র দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। চিত্রে W/P হোল নট মজুরি স্তরে, মানে এই প্রকৃত মজুরি স্তরে N1 শ্রমিক কাজ করতে চায়, এস এর সাপেক্ষে N1 শ্রমিকটা কি করতে যাচ্ছে, কাজ করতে যাচ্ছে, কিন্তু নিয়োগকারীরা N0 পরিমাণ নিয়োগ করবে। এই যে এই স্তরে N0 পরিমাণ নিয়োগ করবে, ফলে N1 পরিমাণ এই পরিমাণ শ্রমিক অনিচ্ছাকৃতভাবে বেকার থাকা যাচ্ছে। N1 পরিমাণ শ্রমিকটা কি থাকবে, বেকার থাকবে। তো এই অবস্থায় উৎপাদন অপেক্ষকের প্রেক্ষিতে আয় রেখা হবে Y0। এই যে এইখান থেকে আয় রেখা যেটা আছে, যেটা নিয়োগের উপরে নির্ভরশীল, তো এই রেখার সাপেক্ষে এতটুকু গ্যাপ সাপেক্ষে নিয়োগ রেখা হবে Y0, যা বি চিত্রের বি অংশে দেখানো হলো। ঠিক আছে, এই স্তরে সামগ্রিক যোগান রেখা AS, এই স্তরে সামগ্রিক যোগান রেখা AS এবং AD0 কোথায় ছেদ করেছে, এই বিন্দুতে দ্রব্যমূল্য নির্ধারিত হয়েছে P0। ওকে, এরপরে দেখেন কেইন্সের মতে আর্থিক মজুরি হচ্ছে W0 অনমনীয়। এই যে আর্থিক যে মজুরিটা দেখাচ্ছে W0, এটা হচ্ছে অনমনীয়। ফলে প্রকৃত মজুরি কমানোর মাধ্যমে N0 N1 পরিমাণ অনিচ্ছাকৃত বেকারত্ব, এই যে N0 N1 পরিমাণ যে বেকারত্ব থাকে সেটা দূর করা সম্ভব নয়। ঠিক আছে, সো নিয়োগ বাড়াতে হলে আমার প্রকৃত মজুরিটা কি করতে হবে, কমাতে হবে। এর জন্য মূল্য বাড়িয়ে প্রকৃত মজুরি কমানো যায়। তেমনি দ্রব্যমূল্য বাড়ানোর পক্ষে মতামত প্রকাশ করলেন। এভাবে নিয়োগ বাড়ানো সম্ভব। এই অবস্থা দুই ভাবে ঘটতে পারে, একটা আর্থিক নীতি আর একটা হচ্ছে রাজস্ব নীতি, ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসি। তো স্বাভাবিক অবস্থায় আর্থিক নীতি, মনিটারি পলিসি এবং তারল্যপাত অবস্থায় আমি রাজস্ব নীতি যদি গ্রহণ করি তাহলে বিনিয়োগ বাড়ে, বিনিয়োগ বাড়লে নিয়োগ বাড়াতে সক্ষম হয়। চিত্র অনুযায়ী AD0 রেখাকে AD1 এ স্থানান্তর হয়। AD1 এ যখনই স্থানান্তর হয় তখন দাম কি হয়, P1 স্তরে বাড়লে প্রকৃত মজুরি W/P1 হবে, যার ফলে নিয়োগ কতটুকু বাড়বে, N1 স্তরে বেড়ে যাবে। ব্যাপারটা বুঝছি। এখানে লাস্ট অংশ আমি যেটা বললাম একটু খেয়াল করেন, ওনারা দুইটা তথ্য দিয়ে বলতেছে যে মজুরি যদি আমি না কমাই, প্রকৃত মজুরি না কমাই, তাহলে N0 N1 পর্যন্ত যে বেকারত্ব সেটা দূর করা সম্ভব নয়। এখন প্রকৃত মজুরি যদি আমি কমাতে যাই, সেটা দুই ধরনের নীতি অবলম্বন করতে হয়, একটা হলো আর্থিক নীতি আর একটা হচ্ছে
রাজস্ব নীতি। সো আমি এক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আর্থিক নীতি এবং তারল্যবাদ অবস্থায় আমি রাজস্ব নীতি যদি আমি প্রয়োগ করি, তার ফলে বিনিয়োগ বৃদ্ধি পেয়ে নিয়োগ বাড়াতে সেটা সক্ষম হবে। সো এই ক্ষেত্রে এডি নট রেখাকে এডি 1 এ স্থানান্তর করবে। সামগ্রিক চাহিদা যখনই স্থানান্তর হবে, দামটা কি নির্ধারিত হবে P1, P1 এর সাপেক্ষে নিয়োগও N1 স্তরে থাকবে। ঠিক আছে, এতটুকু নিয়োগ বেড়ে যাবে এবং প্রকৃত মজুরি W/P1 কমে যাবে, ফলে N1 নিয়োগ বেড়ে যাবে। তো এই হলো আমাদের টোটাল আজকের লেকচার। আরো কিছু আছে, যাই হোক আমরা একটু যদি 4 মিনিট আছে, এইখানে কারো কোনো সমস্যা আছে কিনা? যদি কারো কোনো সমস্যা থাকে চিত্রতে এবং আমি যতটুকু বললাম মাইক ওপেন আছে বলেন, আর নাহলে আমি পরের টপিকসে চলে যাব। না স্যার, প্রবলেম নাই। এটা তো আপনারা পড়ছেন না আগে থার্ড ইয়ারে? জি স্যার। জি স্যার, পড়ছি স্যার। আচ্ছা ঠিক আছে, যদি সমস্যা থাকে ডোন্ট ফিল শাই অর গকি, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এই কথাটাই এখানে লেখা আছে যে কিভাবে রাজস্ব নীতি বা আর্থিক নীতির সাপেক্ষে এটা দূর করা যায়। যাই হোক, আমি চলে যাচ্ছি যে কেনশিয়ান আয় এবং নিয়োগ তত্ত্বের কি হচ্ছে বৈশিষ্ট্য। কেনশিয়ান আয় এবং নিয়োগ তত্ত্বের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে অপূর্ণ নিয়োগের ভারসাম্য স্বাভাবিক ঘটনা। তিনি বলছেন কেনশিয়ানের মতে শ্রম বাজারে অপূর্ণ প্রতিযোগিতা পরিলক্ষিত হয়। শ্রমের যোগান শ্রমিক সংঘ নিয়ন্ত্রণ করে, নিয়োগকারীদের সংগঠন চাহিদা নিয়ন্ত্রণ করে, মানে আমি যেখানে কাজ করব সেই সংগঠন শ্রমের চাহিদা করবে এবং শ্রমিক সংঘ শ্রমের যোগান দিবে এবং যৌথ দর কষাকষির মাধ্যমে আর্থিক মজুরি তাদের নির্ধারিত হবে। আর্থিক মজুরি এভাবে নির্ধারিত হলে স্বল্প মেয়াদে নিজ দিকে অনমনীয় হবে। ঠিক আছে, দ্রব্যমূল্য জানা থাকলে প্রকৃত মজুরি নির্ধারিত হবে। এই প্রকৃত মজুরি স্তরে শ্রমের যোগান অপেক্ষা শ্রমের চাহিদা কি থাকবে? শ্রমের যোগান অপেক্ষা শ্রমের চাহিদা কম হলে অপূর্ণ নিয়োগ পরিলক্ষিত হয়। মানে শ্রমের চাহিদা রয়েছে N1 পর্যন্ত, শ্রমের যোগান রয়েছে হচ্ছে NF পর্যন্ত। সো বাকি N1 NF এটা হচ্ছে কি বেকার থাকবে বা অপূর্ণ নিয়োগ পরিলক্ষিত হয়, অর্থাৎ অনিচ্ছাকৃত বেকারত্ব দেখা দিবে। মানে আপনার চাহিদা মানে আপনার কাজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও প্রচলিত যে মজুরি রয়েছে সেই মজুরিতে আপনি কাজ পাচ্ছেন না। তো চিত্রটা একটু খেয়াল করি, ভালো করে দেখি যে চিত্র অনুযায়ী শ্রমের চাহিদা হচ্ছে এনডি, শ্রমের যোগান হচ্ছে এনএস, ডাব্লিউ নট হলো আর্থিক মজুরি, যা নিচের দিকে হচ্ছে অনমনীয়, অর্থাৎ এই মজুরি স্বল্প মেয়াদে কমানো সম্ভব নয়। ঠিক আছে, এরপরে বলছে এখন দ্রব্য বাজারে যোগান ও চাহিদা দ্বারা নির্ধারিত মূল্য কি হয়? পি নট প্রকৃত মজুরি হয়ে যাবে W/P নট। এই মজুরিতে NF সংখ্যক শ্রমিক কাজ করতে ইচ্ছুক, কিন্তু শ্রমের চাহিদা N1 হওয়ায় এ বি, এই যে এতটুকু অংশ এ বি অংশ বা N1 NF সংখ্যক শ্রমিক অনিচ্ছাকৃত কি থাকবে? অনিচ্ছাকৃত বেকার থাকবে। যাই হোক, আজকে আর সময় নেই, 1 মিনিটেরও কম সময় রয়েছে। পরবর্তী দিন আমি এই বাদ বাকি যে ফিচার গুলো আছে আপনাদের সেগুলা নিয়ে আলোচনা করব। এখানেও একটা ভালো চিত্র ছিল, ঠিক আছে, ওইটা নিয়ে আলোচনা করব। এখন আপনাদের যদি কারো কোনো জায়গায় কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কোয়েরি থাকে বা জিজ্ঞাসা থাকে যে স্যার এই বিষয়টা কি আমি বুঝিনি বা এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার না, তাহলে ডোন্ট ফিল শাই অর গকি, সুন্দর মতো আমাকে জিজ্ঞেস করেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে বলতে পারেন, ঠিক আছে? স্যার, প্রবলেম নাই। আচ্ছা, আর আপনাদের পরীক্ষা কবে শুনছেন? না স্যার, এখনো ডেট তেমন দেয়নি, মনে হয় সামনের মাসে হবে। আচ্ছা, আর ন্যাশনালের পরীক্ষা? ওটা স্যার মনে হয় সেটা তো জানি না, সেটা এটা মনে হয় দেরি আছে, কারণ আগে পার্ট 1 পার্ট 2 মনে হয় একসাথে হবে। হ্যাঁ,
এরপরে পার্ট 3, এরপরে পার্ট 4। যাই হোক, আপনারা বাসায় যেহেতু আছেন